আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে। দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে, মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। সকালে পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদানের পর তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় সরকারের উপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানান। দুর্যোগ কাটিয়ে সবাই যেন নতুন উদ্যমে শুরু করতে পারে সেসব ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আওয়ামী লীগ সবসময় পাশে থাকবে উল্লেখ করে দুর্যোগ সহনীয় ঘরসহ সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজন করে দেওয়ার আশ্বাস দেন তিনি। বেলা 2:30টায় পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি, জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটে ভেসে গেছে 40,000 চিংড়ির ঘের। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন জেলার চিংড়ি চাষিরা। ক্ষতি হয়েছে ঘেরের পাড়ও। পরিস্থিতি সামলে উঠতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই কোন ঘেরের মালিক কে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে সব মিশে গিয়ে পরিণত হয়েছে এক ঘেরে। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাটের রামপালের সুন্দরপুর বিলে শত শত ঘের থাকলেও এখন তার কোনো চিহ্ন নেই। কেবল এই বিল নয়, এমন অবস্থা জেলার 5টি উপজেলার 40,000 চিংড়ি ঘেরের। রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ভেসে গেছে চিংড়ি ও কাঁকড়ার ঘের। বিভিন্ন ব্যাংক ও NGO থেকে ঋণ নিয়ে এসব ঘের গড়ে তোলা হয়। সব হারিয়ে চাষিরা এখন কোটি কোটি টাকার ক্ষতির মুখে। নদীতে কিছুই নেই, ঘের ভাতাইতে বাড়িঘরও তো সেই অবস্থা। প্রায় লাখ লাখ টাকা ব্যাংকেতে লোন করে এই ঘের ভাতারিতে দিয়ে সব আমাকে শেষ হয়ে গেছে। চোখের সামনে মনে করেন আমার এই গেটটা, আমার এই মাছ চলে গেছে, দেখেছি চোখের সামনে, কিন্তু কিছু বলার নাই আমাদের। সবাই হা করে শুধু দেখছি। আমাদের নতুন করে ইনভেস্ট করার মতো টাকা অ্যাবিলিটি নাই। আমাদের যে পরিস্থিতি তাতে আমাদের আর বাঁচার আশা দেখছি না। মাথার উপরে দেনার বিশাল চাপ। যখন মাছ ব্যস্ত তখনই সাগরের পানি উইটা আমাদের সব তলাইয়া নিয়ে গেছে। আমরা এখন কি করব? ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করার কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। আমাদের প্রায় 40,000-এর মতো ঘের ভেসে গিয়েছে এবং ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার কাছাকাছি হবে বলে আমরা আশঙ্কা করছি। মৎস্য অধিদপ্তর চাষিদের পাশে থেকে জুন প্রয়োগ এবং এই মুহূর্তে পুনর না মজুত করার পরামর্শ দিচ্ছি। গেল অর্থ বছরে জেলায় 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে নোয়াখালীর হাতিয়ার ক্ষয়ক্ষতির চিত্র জানব সহকর্মী ইসমাইল হোসেন কিরণের কাছ থেকে। কেটে গেছে পুরোপুরি, কিন্তু রেখে গেছে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতের চিহ্ন সুস্পষ্ট। এখন হাতিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিজুমদ্বীপ, ডালচর এবং সরগাছিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি সরগাছিয়া। আমি কথা বলেছি এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন সরগাছিয়াতে বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন 6 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এতে করে এখানকার হাট বাজার, মানুষের বসতঘর, গরু ছাগলের ঘর এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য 6 থেকে 5 ফুট পানির
নিচে তলিয়ে যায়। জোয়ারের স্রোতের তীব্রতায় এখানকার আভ্যন্তরীণ কাঁচা রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়। এতে করে এখন মানুষের স্বাভাবিক জীবন চলাচল ব্যাহত হচ্ছে। মানুষ এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। অনেকেই বাড়ি থেকে বাজারে যাওয়া পর্যন্ত চলাচল ব্যাহত হচ্ছে। এখানে আমি বাসিন্দাদের সাথে কথা বলছি, তারা এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী পাননি। তবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী সাহেব আজকে এই প্রথম দিন প্রায় 800 লোককে 10 কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করছেন। এটি উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি সর্বশেষ। এদিকে উজানের ঢল ও বৃষ্টির কারণে সিলেটে সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারি নদীর আমলশীত পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত সিলেটে 19.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ এবং সিলেটে টানা বৃষ্টিতে এ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে গোয়াইনঘাট উপজেলার শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে গেছে। গোয়াইনঘাট উপজেলা পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করছে প্রশাসন। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বিভিন্ন নদ নদীর পানি তো বেড়েই চলছে, তো এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, আর স্থানীয় জনগণ যারা রয়েছে তারা নিরাপদ স্থানে রয়েছে কিনা আমাদের জানাবেন। যেমনটা আপনি সংবাদে বলছিলেন, সিলেটের অবস্থা কিন্তু এখন ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট, জৈন্তাপুর সহ 4টি উপজেলা কিন্তু প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী আছেন। তো যেটি বলছিলেন আপনি, পাহাড়ি ঢলে কিন্তু এই সিলেটে এবং সুনামগঞ্জ অঞ্চলের সুরমা নদী, কুশিয়ারা এবং সিলেটের সারি নদী বেশ কয়েকটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে রয়েছে। এখনো সুনামগঞ্জে বিপদসীমার কিছুটা 100 সেন্টিমিটার উপরে আছে। তবে প্রতিকূল আবহাওয়ার অবস্থা কিন্তু বাড়ছে এবং এখন এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সুনামগঞ্জ অঞ্চলে। যদি সিলেটের কথা বলি, মানুষ পানিবন্দী অবস্থায় আছেন, তাদের আসলে প্রশাসনিক ভাবে সহযোগিতার হাত প্রসারিত হচ্ছে। তবে এখনো যদি এটি পানি বৃদ্ধি পেয়ে সুরমা সহ যে চেরাপুঞ্জির যে পানি আসে, তাহলে এর বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। তবে 2022 সালের যে বন্যার একটি অভিজ্ঞতা ছিল, এই কারণে কিন্তু সুনামগঞ্জের মানুষ সতর্ক রয়েছেন, তারা বন্যার বিষয়ে আসলে প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু সিলেট অঞ্চলে বন্যা হচ্ছে, এটি পার্টিতে নেমে এসে সুনামগঞ্জ এর প্রভাব ফেলতে পারে। তো এই ছিল সুরমা নদী থেকে জানাচ্ছিলাম পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সাথী, ধন্যবাদ আপনাকে। এবারে অন্যান্য প্রসঙ্গ। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে অভিযান অব্যাহত রাখার কথা বললেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়া প্রাপ্ত খণ্ডিত অংশ এমপি আজিমের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার দিকে জোর দিয়েছেন তিনি। পাশাপাশি ফরেনসিক রিপোর্টের পর মরদেহের খণ্ডিত অংশ বাংলাদেশে আনা হবে জানান হারুনুর রশিদ। ভারতে অবস্থান করা ডিবির প্রধান হারুনুর রশিদ সহ অন্য কর্মকর্তারা আজ বিকেলে দেশে ফিরবেন। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়া ফ্ল্যাটের সেপটিং ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া কয়েক টুকরা মাংস ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই টুকরাগুলা সংসদ সদস্যের লাশের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত হতে কলকাতা যাচ্ছেন আনোয়ারুল মেয়ে মুনতারিন ফেরদৌস। সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে। অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনোয়ারুল আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে।
দর্শক, কলকাতা থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ডিবি প্রধান তিনি সাংবাদিকদের জানিয়েছেন তাদের এই যে খুনের মামলার ব্যাপারে যারা তারা কলকাতায় যেমন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি এই মামলার দায়িত্বভার 22শে মে নিয়েছিল, সে কথা জানিয়েছিল ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী। তারপর থেকে 23 তারিখ জিহাদকে গ্রেপ্তার করে সিআইডি। তারপর তারা 12 দিনের পুলিশ হেফাজত পায়। 24 তারিখ তারা ওকে নিয়ে সেই বাগজোলা খালে পৌঁছেছিল, সেখানকার খানা তল্লাশি চালানোর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টকে সাথে নিয়ে, ডুবুরিদের সাথে নিয়ে 24, 25, 26 তারা এই তল্লাশি চালায়। 27 তারিখও চালায়, 28 তারিখও চালায়। খালের বিভিন্ন প্রান্তে, বাগজোলা খালের 20 কিলোমিটার এরিয়ায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা কিন্তু তল্লাশি চালায়। শেষ পর্যন্ত ডিবি প্রধানদের অনুরোধে, মানে ঢাকায় যারা 3 জন গ্রেপ্তার হয়েছেন, যারা রিমান্ডে রয়েছেন 8 জন, সেই 8 দিনের যে রিমান্ডে রয়েছে তাদের কথোপকথনের সূত্র ধরে কিন্তু ডিবি প্রধান সিআইডিদের জানিয়েছিল সেফটি ট্যাঙ্ক ভাঙার জন্যে। 28 তারিখ কিন্তু অত্যন্ত গোপনে সিআইডি সেই কাজটা করে, সেখানে মিডিয়ার প্রবেশ নিষেধ ছিল। দিনের শেষে 4 কেজি মতন দেহাংশের টুকরো পাওয়া যায়, সেটা যে এখনই ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিএনএ টেস্টের জন্য। কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, এমপি সাহেবের কন্যাকেও কলকাতায় আসার জন্য অনুরোধ করা হয়েছে। ওনারা আজকে এখান থেকে চলে গেলেন। ওনারা বলে গেলেন এই তদন্তের অগ্রগতি অনেকটাই কিন্তু এগিয়েছে। তারা মনে করছেন হয়তো ফরেন্সিক রিপোর্ট যেটা আসবে সেটা কিন্তু এমপি আনোয়ারের দেহে টুকরি বলে মনে করা হচ্ছে, সেটা ওনারা জানিয়েছেন, কিন্তু রিপোর্ট এখনো হাতে আসেনি। রং মিস্ত্রি থেকে কসাই জিহাদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি তিনি। খুলনার দিঘলিয়ার এই যুবক বছর খানেক ধরে আত্মগোপনে। হত্যা, অস্ত্র, ডাকাতি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আনার হত্যা মামলায় সেই জিহাদ আবারও আলোচনায়। কসাই জিহাদের আদ্যোপান্ত নিয়ে খোঁজ নিয়েছেন SM মনিরুজ্জামান, জানাচ্ছেন ইমরুল কায়েস। সম্প্রতি ভারতের কলকাতায় সংসদ সদস্য আনার হত্যা মামলায় আলোচিত জিহাদ হাওলাদারের জন্ম খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। একসময় কাজ করত রং মিস্ত্রি হিসেবে। জীবনের মোড় পাল্টে যায় স্থানীয় চেয়ারম্যান প্রার্থীদের মামলায় জড়িয়ে জেল খাটলে। জেল থেকে জামিনে বের হয়ে জড়ায় ডাকাতি ও হত্যা মামলায়। এভাবেই খুলনা, যশোর ও ঢাকায় একাধিক মামলার আসামি হয়ে ফেরারি জীবন বেছে নেয় জিহাদ। সে দেশে না অন্য কোথাও জানেন না স্ত্রী সন্তানরাও। মাঝে মধ্যে মোবাইলে কল করলেও সন্তান ও বাবা মার খবর নিয়েই শেষ। ফোনে কথা বলছে 9 মাস আগে আমার সাথে একবার, ছেলে কেমন আছে এটা জিজ্ঞেস করছে, আর কোনো কথা হয়নি। শুধু মারামারির মামলায় ছিল, এমনি জাকির কাছে পরে মার্ডার করছে সেই মামলাও নাই ওর নামে। পরে সেই আনসারে মার্ডার করছে সেই মামলা ওর নামে না, ওর নামে কোনো মার্ডার মামলা নেই। 96 জন আসামি করার পরে সেইখান থেকে একটা মামলা খাইছিল। খাওয়ার পরে ওই মামলায় সে জেল খাটিছিল। জেল খাটার পরে ওরে হচ্ছে গিয়ে জেলের থেকে আর কি আসার পরে ও একটা মার্ডার মামলায় জড়াই যায়। মার্ডার মামলা হওয়ার পরে আপনার হচ্ছে আবার এখান থেকে সে পলাই গেছিল। পলাই যাওয়ার পরে আর কি ইন্ডিয়ায় গিয়েছিল কি কোথায় গিয়েছিল আমরা বলতে পারি না। এলাকাবাসীর কাছে শান্ত, নম্র, ভদ্র হিসেবে পরিচিত জিহাদ হাওলাদার বছর কয়েক আগে স্থানীয় রাজনীতির দুই পক্ষের মারামারির ঘটনায় আসামি হবার পর নিখোঁজ হয় জিহাদ। বাবার সাথে রঙের কাজ করতো, বেড়াতে চড়াতো, খাতো না তো ভালো দেখতাম। এখন তো শুনতে যেতে হানো হানো যায়, দড়ই হানো যায়, ওখানে যায়। চেয়ারম্যান গ্রামদাম হওয়ার পথে সে মনে করেন যে কেস কামড় খাইছে। আমাদের এখানে 96 জনই কেস খাইছিলাম, তো ওই এলাকার থেকে পলাই চলে গেছিল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার অভিযোগে গত 23 মে রাতে ভারতে পুলিশের কাছে গ্রেপ্তার হয় জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ। ইমরুল কায়েস, RTV। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের নামে নতুন করে 276 একর জমির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় সম্পদের খোঁজ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দেশে বাইরেও তার সম্পদের অনুসন্ধান চলছে। তবে 2 দফায় আদালত বেনজিরের 631 একর জমিসহ সম্পদ ক্রোকের নির্দেশ দিলেও এখনও এসবের নিয়ন্ত্রণ রয়েছে বেনজিরের হাতে। দুদকের আইনজীবী জানান, নিয়ম মেনেই সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদন। এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকন টাওয়ার। লেক ঘেঁষা অভিজাত এ ভবনের 13 ও 14 তলায় স্ত্রী ও কন্যার নামে 22 ও 2300 বর্গফুটের 4টি ফ্ল্যাট কিনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাইরে যেই সময় থাকে 2-1 সময় গাড়ি নিয়ে বেরোয়, ওই সময় দেখা যায়। এছাড়া ওই পাশে ওনারা থাকে। হ্যাঁ, ওই পাশে ওনারা থাকে।
ফ্ল্যাটগুলোর মূল্য 20 কোটি টাকার বেশি হলেও খাতা কলমে প্রতি ফ্ল্যাটের দাম দেখানো হয় মাত্র 53 থেকে 56 লাখ টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রায় 100 কোটি টাকার এই সম্পদ বেনজির আহমেদ কিনেছেন একই দিনে, গত 5 মার্চ 2023। 34 বছর 7 মাসের সরকারি চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ 1 কোটি টাকা যার আয় হওয়ার কথা, সেই মানুষটি শুধু স্ত্রীর নামেই কিনেছেন 531 একর জমি। গুলশানের এই একটি ভবনেই স্ত্রী জিশান মির্জার নামে করেছেন 3টি ফ্ল্যাট। বেনজির সাহেব কি পরিবার নিয়ে থাকে? পরিবার নিয়ে থাকে কি সে জানি না, কিন্তু থাকে এই জায়গায় সেইটা যায়। এই কয়েকদিনে কি সরকারি কেউ আসছিল আপনাদের এখানে? কালকে আসছিল কমিশনার, দুর্নীতি কমিশনার অফিস থেকে লোক আসছিল। এই দুদকের জব্দ তালিকায় যে 83টি দলিলের কথা বলা হয়েছে তারও প্রায় সবগুলোই স্ত্রীর নামে। মাদারীপুরে 113টি দলিলের বিপরীতে যে 276 একর জমির সন্ধান পায় দুদক, সেগুলোর মালিকও স্ত্রী জিশান মির্জা। বেনজির সাহেবের বাড়ি চেনেন আপনি? হ্যাঁ। কোনটা বাড়ি? কোনটা? ওই যে লাল বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ। তবে দুদকের জব্দ করা বিপুল সম্পদ ও 33টি ব্যাংক হিসাবের বাইরেও রয়েছে সাবেক এআইজিপির সম্পদ। এটি পূর্বাচলের পাশে আনন্দ হাউজিং সোসাইটি। প্রায় 40 কাঠা জমির ডুপ্লেক্স এ বাড়িটির মালিক বেনজির। এলাকার সবাই একে আইজিপির বাড়ি হিসাবেই চেনেন। বেনজির বাড়ি এটা। বেনজির সাহেবের বাড়ি চাই 4-5 বছর আছে। মালিকের নাম কি? সম্পদ অনুসন্ধানে এখন জেলায় জেলায় চিঠি দিয়েছে দুদক। বিদেশেও তার সম্পদের অনুসন্ধান চলছে। বৈধ উৎসটা আছে কিনা সেটাই হয়তো ওনারা জানতে চাবেন, বা এখানে কোনো লন্ডারিং হয়েছে কিনা। অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে এই ধরনের কোনো তথ্য থাকে যে উনি দেশের বাইরে কোনো সম্পদ প্রেরণ করেছেন বা কোনো অর্থ প্রেরণ করেছেন, তাহলে আমাদের মানি লন্ডারিং আইন আছে। আগামী 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে সাবেক এআইজিপিকে, আর 9 জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও 2 কন্যাকেও। সুমন তানভীর, RTV, ঢাকা। রাজধানী বাড্ডায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিস্ফোরণের ধরন বিশ্লেষণ করে এটি গ্যাস লিকেজ না অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তবে গ্যাস লিকেজ থেকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেনি বলে দাবি স্থানীয়দের। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিআইটি রোডের 3তলা বাড়িটির নিচতলার 5টি রুম ক্ষতিগ্রস্ত হয়। তছনছ হয় রুমের আসবাব থেকে শুরু করে সবকিছু। এই ঘটনায় নিহত হন ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা হোটেল শ্রমিক সোলাইমান। আহত শান্তা নামে এক নারী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ছোট মেয়ে বলছে, আব্বা আপার ঘরে আগুন লাগছে। দৌড়ে আবার আসছে, আয়া দেখি এই অবস্থা পড়ে রয়েছে। আমি আবার একজনের মোবাইলে আমার মেয়ের ছবি তুলে রাখছে, ওই ছবি দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। ভয়াবহ এমন বিস্ফোরণের ঘটনা সন্দেহজনক বলছেন স্থানীয়রা। এই বিল্ডিং এর গ্যাসের লাইন কাটছে, তাদের গ্যাসের লাইন তো কাটা হয়নি, তাইলে তার বাড়িতে কি বাস্ট হইলো? এটা তার লাইনের গ্যাস, তা তো সিলিন্ডার না যে সিলিন্ডার বাস্ট হইছে। 30 ফিট রোড, ওই পার থেকে গেটটা সিটেই পরে এসে পড়ছে, আরেকটা গেট ভেঙে আসছে। তাহলে এটা কিসের আওয়াজ? গ্যাসে তো এটা হওয়ার কোনো সম্ভাবনাই না। এই গেটটা এখান থেকে ছুটে এসে ওনার মাথায় লাগছে, ওনার মাথায় লাগার সাথে সাথে উনি পড়ে গেছে। আমাদের এক ছেলে ছিল ভিতর থেকে দৌড়ে এসে তারে ধরছে জাবরিয়া। এই রাস্তাটা যদি না কাটা না থাকতো মাছের গাড়ি প্রায় 20-40 জন মানুষ মারা যাইল। ঘটনার পর বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট উদ্ধার কাজ চালায়। গ্যাস লিকেজ থেকে এমন বিস্ফোরণ বলে ধারণা ফায়ার সার্ভিসের। একজন লোক নিহত হয়েছে, একজন আহত হয়েছে, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে এখানে কি কারণে বিস্ফোরণটা ঘটেছে। আকস্মিক এমন বিস্ফোরণে আতঙ্কে আছে এলাকাবাসী। আশিকুল আলম, RTV, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর 25তম বার্ষিক সাধারণ সভা এজিএম সম্পন্ন হয়েছে। সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী। এ সময় প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস
চেয়ারম্যান ASM ফিরোজ আলম ও আনোয়ারুল হক। অনুষ্ঠানে 2023 সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংক সহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে জানান ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম MP। মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখতে চায়। গ্রাহক সন্তুষ্টি নিশ্চয়তা নিশ্চিতকরণ, শেয়ার হোল্ডারদের পরিসম্পদ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আত্মবিশ্বাসী। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে পূর্ণভাবে চালু হবে বিমানবন্দরের 3য় টার্মিনাল। দুপুরে 3য় টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। তিনি বলেন, বিমানবন্দরের 3য় টার্মিনালের 3 ভাগ কাজ বাকি আছে, দ্রুত শেষ হয়ে যাবে। একটি রানওয়েতে কিছুটা সমস্যা হতে পারে, তাই সরকার 2য় রানওয়ে তৈরির পরিকল্পনা করছে। দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল আধা ঘন্টা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ সকাল 8:30 থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল। এ সময় প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচলে দেরি হচ্ছে। পরে 9টার দিকে স্বাভাবিক হয় চলাচল। এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বাড়ে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে অনিবার্য কারণবশত আজ মেট্রো রেল 15 মিনিট বিরতির সময় করা হয়েছে বলে মেট্রো রেলের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়। দেশে লুটপাটকারী আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের লক্ষ্যে লড়াই চলছে জানিয়ে এই আন্দোলনে জনগণ জয়ী হবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। ঈদ পরবর্তী সময় দায়িত্বশীলদের সড়কে নজরদারি কমে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের মতো সব সময় সড়কে শৃঙ্খলা রাখতে কাজ করতে হবে। এছাড়া ফিটনেসবিহীন গাড়ির রং লাগিয়ে চলতে পারবে না জানিয়ে সেতুমন্ত্রী ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। ঈদুল আজহা সামনে রেখে ঘরে ফেরা মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর BRTA সদর দপ্তরে এক সভার আয়োজন করা হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জলোচ্ছ্বাসের কারণে সারা দেশে অনেক এলাকার সড়ক নষ্ট হলেও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই। দুর্ঘটনা এড়াতে সারা বছর সড়কে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন সেতুমন্ত্রী। বলেন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বরং এ ব্যাপারে সহায়ক শক্তি যতটুকু ওপেন হয়েছে সেটা কত উপকারে এসছে। যারা বিদেশে যায় আসে তারা বুঝে, উত্তরা থেকে যারা 2.5 ঘন্টা ঢাকা শহরে আসতে পারতো না তারা বুঝে। ঈদ যাত্রায় ভাড়া নিয়ে ঝামেলা তৈরি না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকর করতে হবে। আর নো হেলমেট নো ফুয়েল, এটার বাস্তবায়ন কি হলো সদীপটি আপনি বললেন না। বললেও হবে না, আমি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হচ্ছে, কারণ ঢাকা সিটিতে আমরা সাকসেসফুল হয়েছি, এটা স্বীকার করতেই হবে।
সব জায়গায় পলিটিক্স এগুলো কিচ্ছু মানবে না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৬,১৭১ জনে। এছাড়াও আহত হয়েছে ৮১,০০০-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত রাখায় এই ঘোষণা দেন তিনি। তবে দেশটিতে চলমান এই যুদ্ধ আরও ৭ মাস স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাজি হানেকভি। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪০ জন। খেলার খবর, কাবাডি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করতে খেলতে থাকে স্বাগতিকরা। আরদুজ্জামান রাজীবরা পোল্যান্ডকে পাত্তা না দিয়ে 7টি লোনার সাহায্যে বিশাল এ জয় ছিনিয়ে নেয়। ফলে টানা 4 ম্যাচ জয় সবার আগে সেমিফাইনাল নিশ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিদের। অধিনায়ক আরদুজ্জামান 25 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।